হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা কথা দিয়ে আজকে শুরু করবো আমার ভিডিওটা। সেটা হয়তো তোমাদের একটু অবাক লাগলেও লাগতে পারে, কিন্তু অবশ্য করেই কথাটা আমার বলতেই হবে। এবং কেন বলছি সেটা অবশ্য করেই তোমাদের জানাবো। কাজে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। খুব একটা অদ্ভুত টাইপের ভিডিও, যেটা আমার বানাতে আমি বাধ্য হলাম। ঠিক আছে, দেখো, আজকে যে কথাটা না বললেই নয়। যে স্বামীরা অকর্মণ্য হয়, মানে আমি বলতে চাইছি ইউটিউবের যারা আছে আর কি, যারা ইউটিউবে আসার আগে সেরমভাবে তোমার চাকরি বাকরি করতো না, মানে সেইভাবে স্ট্যাবলিশড ছিল না, সেরম ধরনের পুরুষদের কিছু কথা আমি বলছি। যে তারাই একমাত্র স্বামী যা আমি দেখলাম এই ইউটিউবে এসে, যারা কিনা বিয়ের আগে সেভাবে সার্ভিস করতো না, বা সেই ক্ষেত্রে তারা সেইভাবে স্ট্যাবলিশড করেনি, তারাই ইউটিউবে এসে বিনা দ্বিধায় তাদের স্ত্রীকে যেভাবে যেভাবে সম্ভব এক্সপ্লোর করেছে, সেল করেছে, এবং যেভাবে যেভাবে তাদের দেখিয়ে নিজেদের গ্রো করা যায় সেটা তারা পূর্ণ দায়িত্ব নিয়ে সম্পন্ন করেছে। আমি কোনো চ্যানেলের নাম নেব না, কারণ তোমরা যারা ইউটিউবের রেগুলার ভিউয়ার্স তারা অবশ্য করেই এইসব চ্যানেলের নাম জানো, যারা কিনা প্রত্যেকেই বড় বড় ইউটিউবার, স্বামী স্ত্রী দুজনে মিলে ডেইলি ব্লগিং করে, এবং যখন এদের ভিউজ ডাউন হয় বা চ্যানেল গ্রো করার প্রয়োজন হয়, তখন এরা বিনা দ্বিধায় একে অপরকে বিক্রি করে, কেচ্ছা বানায় বা কেচ্ছা রটায় বা কেচ্ছা তৈরি করে, বা সত্যি সত্যি কোনো কোনো সময় তাদের জীবনে একটি ইচ্ছা চলে আসে, যেটা কিনা এরা পাবলিশ করে এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে পরিবেশন করে। এবং তার ফলে তারা কি পায়? হ্যাঁ, কেলেঙ্কারি, কলঙ্ক, সে তো তারা জেনে বুঝেই নিচ্ছে, কিন্তু যেটা তারা পায় সেটা হলো প্রচুর প্রচুর রেভিনিউ, অর্থাৎ যেটা কিনা তাদের ভবিষ্যৎটা তৈরি করে ফেলবে এবং তারা একটা মোটা টাকা ইনকাম করতে পারবে। আরে ভাই, ইউটিউবে বসে রোজগার করছি, তাতে যদি সিনেমার আকারে কিছু কেচ্ছা আমি বিক্রি করতে পারি, তাতে ক্ষতি কি? কে বা কারা কতদিন আমাদের মনে রাখবে? একটা সময় বই তো বেশি দিন নয়, খুব বেশি হলে 10 বছর। তারপর তো টাকাই আমার সঙ্গে থাকবে, নাকি কোনো ভিউয়ার্স আমার সঙ্গে থাকবে? এটা তো ইতিহাস বলবে আমাদের যে বেশি দিন কেউই ইউটিউবে রাজ করতে পারেনি। করেছে, নাম আছে, সব ঠিক আছে, কিন্তু সেই স্ট্যান্ডার্ডটা বহন করে নিয়ে যাওয়া, ইট ইজ টু ডিফিকাল্ট। তাহলে এরকম বহু নিদর্শন আমরা ইউটিউবে খুঁজে পাবো, যেখানে হয়তো স্ত্রী তার ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলেছে ফ্যামিলি ব্লগিং হিসেবে, স্বামী স্ত্রী মিলে। দুদিন পর যখন স্ত্রীর চ্যানেলটা অনেকটা গ্রো করে যায়, তখন আবার স্বামী আলাদা করে তাদের নামে আলাদা করে, ঠিক আছে, পৃথক চ্যানেল খোলে, মানে দুজন আলাদা আলাদা এন্টিটি হিসেবে। এরকম প্রচুর নিদর্শন আছে যে একটা ব্লগিং চ্যানেলের দুটো করে চ্যানেল রয়েছে এবং তারা সেপারেটলি ব্লগ দেয়। ঠিক আছে, এই ক্ষেত্রে সবসময় প্রথম চ্যানেলটা আগে গ্রো করে এবং তার সাবস্ক্রাইবার সংখ্যা অনেক বেশি থাকে, এবং যেটা সেকেন্ড টাইম তৈরি হয়, স্বভাবতই তার সাবস্ক্রাইবার সংখ্যাটা নিশ্চয়ই ফার্স্টের তুলনায় বেড়ে যায় না, কম থাকে, কিন্তু তুলনামূলক সঙ্গে সঙ্গে চলতে থাকে। তাহলে এই কাজেই সব থেকে বেশি যে লাভবান হয়েছে সে আমাদের স্বনামধন্য ম্যান্ডি স্যান্ডি। আমরা সবাই জানি যে কিভাবে ম্যান্ডি নিজের চ্যানেলটা গ্রো করেছিল। আমরা সবাই জানি কী কী ঘটনা, কী কী ভিডিওসে দেখিয়েছিল তার জন্য তার আজকে 4 লাখ প্লাস ফ্যামিলি। কিন্তু তারপরে তার স্বামী, যদিও তার ভিডিওতে তার স্বামী মুখ দেখায়, তবুও তার স্বামীর নামে যখন একটা ভিডিও চ্যানেল খুললো, তখন কিন্তু সেটা সেভাবে গ্রো করছিল না। আমরা কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু যখন সেই ম্যান্ডির বিখ্যাত পরকীয়ার গল্পটা বা বিখ্যাত পরকীয়ার ঘটনাটা, এখন আর গল্প বলা যাবে না কারণ এটা রিয়েল, অবশ্য করেই তারা নিজের মুখে স্বীকার করেছে এটা রিয়েল ছিল, কাজেই সেটাকে আমরা এখন রিয়েলি ধরে নেব। তাহলে সেই ঘটনাটা যখন চলে আসলো এবং দুজনে যখন পৃথক পৃথক থাকতে শুরু করলো, তখন স্বভাবতই স্যান্ডিকে দেখার জন্য তার চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ আসতে লাগলো, এবং চ্যানেল তোমরা দেখতেই পেয়েছো সিলভার প্লে বাটন অবশ্য করেই অর্জন করেছিল। এবং বলতে কোনো দ্বিধা নেই যে এত বড় ফ্যামিলি কেচ্ছা, যেটা কিনা তার বৌমা, শ্বশুর শাশুড়ির মানে স্যান্ডির বাবা মার উদ্দেশ্যে বলছি, এইভাবে পাড়ায় বলো, ইউটিউবে বলো, সোশ্যালে বলো, ছড়িয়ে দিয়েছিল। তারপরেও ছেলে যখন সিলভার প্লে বাটন পেলো বা বাড়িতে এলো, তখন তার, অর্থাৎ স্যান্ডির বাবা মাই বলো আর ম্যান্ডির শ্বশুর শাশুড়ি বলো, যার পরনায় প্রচুর প্রচুর খুশি হয়েছিল এবং ছেলেকে বাহবা জানিয়েছিল পিঠ চাপড়ে। তাহলে বুঝতে পারছো, তারা কিন্তু তখনও বলেনি যে তোরা যে বা তুই যেভাবে চ্যানেলটা গ্রো করলি বা সিলভার প্লে বাটনটা পেলি, সেটা কিন্তু ভীষণ নোংরা একটা কেচ্ছা ঘেটে ইউটিউবে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেদের পরিবারকে বিক্রি করে, এটা কিন্তু কেউ বলেনি। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, আমরা ভিডিও টু ভিডিও বলছি, কারণ ভিডিওতে আমরা এগুলো দেখেছি, এগুলো কোনো ভিতরের কথা নয় বা দেখাইনি এমন কোনো কথা নয়, আমরা সমস্ত জিনিস ভিডিওতে দেখেছি। ঠিক আছে, এটা কিভাবে সম্ভব হয়? একটা স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া এলো, হতেই পারে। সেই ক্ষেত্রে দেখাচ্ছে স্ত্রী পরকীয়া করে বলে, মানে থার্ড কোনো পার্টিকে ভালোবাসে বলে, সে তার বাড়ির সমস্ত জিনিস উপরে, যেভাবে একটা গাছকে উপরে নিয়ে যাওয়া হয় বা গাছকে উপরে ভেঙে ফেলে সেখানে সমতল করে ফ্ল্যাট তৈরি করা হয়, সেইভাবে সমস্ত জিনিস, বাড়ির সমস্ত ফার্নিচার টেনে হিচড়ে বার করে একটা নতুন ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হয়েছিল এই ম্যান্ডি।
আবার তারই কিছুদিন পর আবার রিটার্ন করলো তার পুরনো বাড়িতে। মানে এগুলো আমরা দেখেছি এবং ক্রমশ নিজের চোখ বিস্ফারিত করে দেখেছি। শুধু দেখেছি তা নয়, যে এরকমও হয় এইসব ভেবেছি এবং সঙ্গে সঙ্গে ভেবেছি এগুলো যেগুলো দেখছি এগুলো কিভাবে এই ঘটনাগুলো একটা সোশ্যাল ইনফ্লুয়েন্স হতে পারে, আর এরা কিভাবে ইনফ্লুয়েন্সার হতে পারে। যাই হোক, সে তো এখন ইতিহাস, 1 বছরের মতো হতে চললো টাইম। এখন আজকে দিনে দাঁড়িয়ে মানে গতকাল একটা লাইভ আমাদের চোখের সামনে চলে এলো কোনো এক স্বনামধন্য ম্যাডামের চ্যানেলে। আশা করি যারা যারা এই ব্যাপারটা জানো বা যারা যারা ম্যান্ডি স্যান্ডিকে দেখো বা ম্যাডামকে চেনো, অবশ্য করি তারা প্রত্যেকেই কখনো কখনো কোনো না কোনো সময় ভিজিট করেছো সেই লাইভে। কাজে কী ঘটনা ঘটেছে ওই লাইভটায়, সত্যিকারের একটা ঐতিহাসিক কিছু কনভারসেশন, ঐতিহাসিক কিছু আলোচনা আমরা ওখানে শুনতে পেলাম এবং দেখতেও পেলাম বিভিন্ন ঘটনা। আচ্ছা, আজকে এই চ্যানেলে এসে ম্যান্ডি এবং স্যান্ডি তাদের যে কর্মকাণ্ড তার বিরুদ্ধে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি ছিল, একসময় তাদের পক্ষে ছিল, পরবর্তীকালে তাদের মধ্যে কিছু সমস্যা হওয়ার জন্য তারা বিপক্ষ দলে পরিণত হয়ে গিয়ে তাদের মধ্যে যে ঝামেলা ঝঞ্ঝাটটা শুরু হয়েছিল, যেটা কিনা এখন মোটামুটি একটা মামলা কেস এই পর্যায়ে চলে গেছে। তো এটা চলে গেছে অনেকদিন আগে, তখন এই ম্যাডামের আমাদের ইউটিউব চ্যানেলে পদার্পণ হয়নি, ঠিক আছে? তাহলে এই ঘটনাটা ঘটেই ছিল। তাহলে আজকে কেন তারা এই ম্যাডামের চ্যানেলে তার লাইভে এসে উপস্থিত হলো? এটা তো একটা প্রশ্ন আসেই আমাদের মনে, কেন 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 কেন? কারণ ম্যাডাম বারবারই এবং ম্যাডাম কেন, যারা যারা স্ট্রিম লাইভে উঠেছে, অনেক ক্রিয়েটারই উঠেছিলেন, তারা প্রত্যেকেই একটাই কথা, স্যান্ডির মতো ভালো ছেলে হয় না, স্যান্ডির মতো ভালো স্বামী হয় না, স্যান্ডির মতো ভালো বাবা হয় না, স্যান্ডির মতো ছেলে যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে, স্যান্ডির মতো স্বামী যেন প্রত্যেকটা ওয়াইফ পায়, এবং স্যান্ডির মতো হাজবেন্ড হচ্ছে স্বপ্নের মধ্যে দেখা যায়। মানে এইরকম আদর্শ মহান পুরুষ আমাদের সমাজে বিরল। মানে তাদের বক্তব্যের এটাই ছিল মূল বিষয়। ওকে, ম্যান্ডির ব্যাপারটা এখানে গৌণ ছিল। ম্যান্ডি কী করেছে, কী অপরাধ করেছে, কী থার্ড পার্টির সঙ্গে কোন ঘটনা ঘটেছিল, তারপর তার কাছ থেকে প্রত্যাখ্যিত হয়ে আবার তার স্বামীর কাছে ফিরে এসেছে, এই সব ঘটনা এই লাইভেও বারবার বলা হয়েছে এবং স্বীকার করা হয়েছে। তার মানে এখানে ম্যান্ডি আলোচিত বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে ম্যান্ডি যখন স্যান্ডির কাছে এসছে এবং স্যান্ডি যখন ম্যান্ডিকে বাধ্য হয়ে মেনে নিয়েছে স্যান্ডির কথা মতো এবং তাদের মেয়ের কথা ভেবে, সেই সময় কোনো এক ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবভিয়াসলি তাদের এই সুসম্পর্কের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ কোনো না কোনো সময় ম্যান্ডির কিছু কল রেকর্ডিং সে এই সময় নানানভাবে রিভিল করতে শুরু করেছিল। কিন্তু এইখানে একটা জিনিস সবাই মানে কি বলবো, ওভারটেক করে চলে গেল আমি বলবো। প্রথমেই কিন্তু সেই ক্রিয়েটারটি স্যান্ডি বা ম্যান্ডিকে কিছু বলেনি। আমার যদ্দূর আমার মেমারি কল করে আমার মনে হচ্ছে, কারণ আমি অনেকদিন ধরেই তো এটা দেখছি, 1 বছর হয়ে গেল ওদের আমি দেখছি, রিকল করে দেখেছি না, প্রথমে কিন্তু সেই ক্রিয়েটারটি এদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। এটা একদম ভুল তথ্য এখানে পরিবেশন করা হচ্ছে। প্রথমে কিন্তু ম্যান্ডিকেই বলতে শোনা গেছিল সেই ক্রিয়েটারকে যে এখন তোমরা যে কন্ট্রোভার্সিটা করছো, অর্থাৎ ম্যান্ডি স্যান্ডির ব্যাপারটা মিটে যাওয়ার পর ওদের জানো নিশ্চয়ই 1 মাস ওরা একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছিল, সবাই জানো নিশ্চয়ই। অর্থাৎ 1 মাস তারা কোনো ভিডিও দিতে পারেনি, ঠিক আছে? সেই সময় তারা কোথাও মুখ দেখাতেও পারেনি। সম্ভবত এটা তোমার সেপ্টেম্বর মাস ছিল। আর সেই সময় এই রণদীপ আর টিনার ঘটনাটা মানে ওদের কন্ট্রোভার্সিটা একদম জবরদস্ত চলছিল। সেই সময় অর্থাৎ অক্টোবর মাসের পুজোর ওই মরশুমে যখন সবাই আমরা টিনা রণদীপকে নিয়ে ব্যস্ত এবং অবশ্য করে সেই ক্রিয়েটারটিও ব্যস্ত, সেই মুহূর্তেই ম্যান্ডিকে পোক করতে শোনা গেছিল সেই ক্রিয়েটারটিকে যে তোমরা যদি টিনা রণদীপকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ো, তাহলে আমাদের নিয়ে কে কথা বলবে? মানে ওদের চ্যানেলে এখন নিউজ বেশি হচ্ছে, কাজে ওদের নিয়েও অর্থাৎ ম্যান্ডি স্যান্ডিকে নিয়েও যেন কন্ট্রোভার্সি করা হয়, তাহলে কন্ট্রোভার্সি না হলে তো ভিউজ হবে না। ওরা তখন ডাউনে যাচ্ছিল বলেই সেটা এরকম কোনো একটা কল রেকর্ডিং আমরা শুনেছিলাম, ঠিক আছে? তা এই ধরনের কিছু কল রেকর্ডিং আমাদের সামনে আসতে থাকে এবং সত্যি করেই তারপরে কিছু কমিউনিটি পোস্ট আসতে থাকে, অবশ্য করে স্যান্ডি চ্যানেলে পোক করা হতে থাকে সেই ক্রিয়েটারটিকে, যাতে সেই ক্রিয়েটারটি তাদের নিয়ে বলতে থাকে। যাই হোক, এখানে কার দোষ কী দোষ ব্যাপার নেই, ঘটনা কিন্তু ঘটনার ক্রমেই চলেছে। এমন নয় এক পক্ষ চুপচাপ বসেছিল আরেক পক্ষ ঝাঁপিয়ে পড়েছে, তার সেই কামড়াকামড়ি করেছে, তা কিন্তু নয়। এখানে পোকিং হয়েছে এবং তার রেজাল্ট ওই সব কথাবার্তা কল রিভিল। আচ্ছা, আজকে ম্যাডামের ওই চ্যানেলে বলতে শোনা গেল বা শুনলাম যে কারোর কল রেকর্ডিং বা চ্যাট রিভিল করাটা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ। উনি নিজে মুখে বললেন ওনার লাইভে। তাহলে এই ক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন আমার মনে চলে আসতেই পারে, তাহলে এই যে রণদীপ টিনার যেসব কল রেকর্ডিং চ্যাট, কল রেকর্ডিং সে তার চ্যানেলেই রিভিল করেছে এবং চ্যাট অন্য কোনো ক্রিয়েটারকে দিয়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে তার চ্যানেলে তার কমিউনিটি পোস্টে রিভিল করেছে, তাহলে সেটা কেন দণ্ডনীয় অপরাধের বাইরে থাকবে? অ্যাকচুয়ালি একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা ট্যালি করাতে গেলে দুটো ঘটনার বিচার কিন্তু দুরকম হয়ে যায়। এক পক্ষকে যদি আমি ন্যায় দিতে চাই, তাহলে অপর পক্ষের প্রতি আমার অন্যায় করতে হয়।
এবং অপর পক্ষকে যদি আমি ন্যায় দিতে চাই তাহলে এই পক্ষকে আমার অন্যায় করতে হবে। কাজে এরা একই ঘটনা দুটো ফ্যামিলির ক্ষেত্রে দুরকম ডিসিশন ঠিক করছে। হ্যাঁ, ওদের একটাই এখানে সেপারেটেডের বিষয় হচ্ছে টিনা তার শ্বশুরবাড়িতে ফিরতে চায়নি, তার জন্য সে শ্বশুরবাড়িতে আসেনি, বা প্রদীপ ওপর দিক দিয়ে বলেছে না আমি মেনে নেব না। আর ম্যান্ডির ক্ষেত্রে ম্যান্ডি নিজে এসেছে আর স্যান্ডি মেনে নিতে বাধ্য হয়েছে। এই হচ্ছে দুটো ঘটনার মধ্যে দুটো পার্থক্য, কিন্তু ইস্যুটা কিন্তু আলাদা। অর্থাৎ এখানে পরকীয়াটা জবরদস্ত ছিল এবং তার এগেনস্টে পুরো সব পরকীয়ার সত্য ঘটনা ছিল, আর ওই পক্ষের পরকীয়াটা জাস্ট চ্যাট সংক্রান্ত ছিল এবং বাদবাকি পরবর্তী ক্ষেত্রে ব্যাপারটা হয়ে দাঁড়ায় ডিভোর্স সংক্রান্ত এবং ছেলের কাস্টাডি সংক্রান্ত। কিন্তু যাই হোক, চ্যাট, রিভিল, কল রেকর্ডিং যদি ইল্লিগাল হয় তাহলে এই পক্ষের যদি ইল্লিগাল হয় ওই পক্ষকেও কিন্তু ইল্লিগাল ঘোষণা করতে হবে এবং সেটা দণ্ডনীয় কী বলে অপরাধের আওতায় আসবে। আশা করি ঠিক বলছি আমি, কারণ একই জিনিস অন্য পক্ষ ঘটাচ্ছে তাকে তো নিরপরাধ বলা যায় না, তাই না? আচ্ছা, এরপর চলে আসি। অবশ্যই এটা চলে আসবে এবং যারা ভিউয়ার্স ছিল ওই লাইভে তারাও কিন্তু কমেন্টসের মাধ্যমে এই সমস্ত কমেন্টস করছিল। যদিও ওই ম্যাডাম বলছিলেন ওদের কথা মানে টন্দীপের কথা এখানে হবে না, এখানে বলবেন না, এবং অনেক ভিউয়ার্স উঠে বলতে চেয়েছেন নানানভাবে তাদের জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়েছে বা তাদের কথা শুনতে চাওয়া হয়নি। এগুলো হয়, উনি করেন, ওনাদের সঙ্গে যারা থাকেন তারা প্রত্যেকেই করেন, কারণ তাদের মানে যেসব কথা ভালো লাগে অ্যাকচুয়ালি তারা সেই সব কথাই লোককে তাদের মুখ দিয়ে বলাতে চান, এবং তারা যদি সেই কথা না শুনে নিজের মতো করে বলতে যায় তখনই তাদের না শোনার ভান করা হয় বা রিগ্রেট করে দেওয়া হয় বা লাইফ থেকে বার করে দেওয়া হয়। এটা কমন ওদের ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম, এই যে লাইফটা হলো অ্যাকচুয়ালি স্যান্ডি ভালো সবার মুখে মুখে স্যান্ডির প্রশংসায় পঞ্চমুখ। যদিও স্যান্ডির মতো যখনই বলা হচ্ছে টন্দীপ কেন হচ্ছে না, সেক্ষেত্রে বলা হচ্ছে টন্দীপ এরকম হতে পারবে না, কারণ টন্দীপ অন্যরকম, টন্দীপ এটা মেনে নিতে পারছে না। তাহলে যেখানে মেনে নেওয়াটা আদর্শ ছেলের গুণ হয়ে যাচ্ছে, সেখানে টন্দীপ যখন মেনে নিতে পারছে না বা পারবে না বলা হচ্ছে, তাহলে টন্দীপ সেই আদর্শ ছেলে বা আদর্শ স্বামী বা আদর্শ বাবার পর্যায়ে নিশ্চয়ই পড়বে না। দেখো, এরাই কিন্তু এদের কোয়েশ্চেনের বা উত্তরের নিজেরাই উত্তরটা দিয়ে দিচ্ছে। যদিও বলছে দেবো না, কিন্তু উত্তরটা কিন্তু এসেই যাচ্ছে। একে যদি ভালো বলতে হয় স্যান্ডিকে, তাহলে টন্দীপ নিশ্চয়ই ভালো না। আশা করি এটাই বোঝায়, সাধারণ দর্শক তাই বুঝবে, এর থেকে বেশি বোঝার ক্ষমতা আমাদের নেই। আচ্ছা, নেক্সট যেটা বুঝলাম, এই ম্যাডাম খুব চিৎকার করে বলছিলেন ম্যান্ডির চ্যানেল দেখবেন, এদের চ্যানেল দেখবেন সবাই। অ্যাকচুয়ালি এখানে স্যান্ডির যেরকম গুণগান গাওয়া হচ্ছিল তাতে আমার একবার ডাউট হয়েছিল, ম্যান্ডির চ্যানেল দেখতে বলছে মানে ওদের দুজনের চ্যানেল দেখতে বলছে, সেখানে ম্যান্ডির তো ভিউজ ঠিকই আছে মোটামুটি, কারণ ওর মতো যা করার চালিয়ে যাচ্ছে, কারণ ওখানে ভিড় হবেই, কারণ ও জানে কীভাবে কন্ট্রোভার্সিটা জিয়ে রাখতে হয়। অ্যাকচুয়ালি তখন আমার সন্দেহ হলো, আমি স্যান্ডির চ্যানেলে গিয়ে ভিজিট করলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানেই গোড়ায় গণ্ডগোল, স্যান্ডির চ্যানেলের ভিউজ নেই, অর্থাৎ চ্যানেলটা লাখের চ্যানেল হলে কী হবে, মোটামুটি অনেকটাই একদম খারাপ অবস্থায় রয়েছে অ্যাকচুয়ালি। সেইটারই মনে হয় চ্যানেল গ্রোয়ের একটা এটা মানে লাইভ অ্যারেঞ্জ করা হয়েছিল, যাতে কিনা স্যান্ডিকে ভালো প্রমাণ করে স্যান্ডির গুণগান গেয়ে স্যান্ডির চ্যানেলের কিছু গ্রো আপ করা সম্ভব হয়, যাতে এইভাবে স্যান্ডির চ্যানেলে লোকে যায়, তাকে দেখে, তাদের ভিউজ আপ করে। অ্যাকচুয়ালি এই ধরনের প্রমোশন এখানে হচ্ছিল। এদের সবাই দেখো, এদের সবাই বাঁচতে দাও, এদের ফ্যামিলি যাতে ভালোভাবে বাঁচে এটা দেখো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি ভালো জিনিস দেখায় তাহলে কেন দেখবো না? আর যে জিনিসগুলো সমাজের জন্য ক্ষতিকর অ্যাকচুয়ালি, যেটা কিনা রিতম রিমির ব্যাপারে চলছিল, সেই ঘটনায় এখানে এরা প্রাপ্তবয়স্ক হয়ে ঘটাচ্ছিল, সেটাকে এরা নোংরামি ধরছে না। কাজে করেছো মানে এদের কথাই হচ্ছে, যেটা করেছো করে ফেলেছো, করার পর তুমি ভুল বুঝতে পেরেছো, তারপর যদি তুমি নিজেকে রেকটিফাই করতে চাও, সুস্থভাবে বাঁচতে চাও, তাহলে ওকে। এবং পিছনের যত গল্প তোমাদের তো ভুলতেই হবে অবশ্যই, এবং বাদবাকি সব ভিউয়ার্সদেরও তাদের মেমোরি থেকে সমস্ত ডিলিট করে দিতে হবে, এবং কেউ কিছু ওগুলো মনে রাখবে না। অদ্ভুত না? আমরা নিজে চোখে দেখলাম, নিজেরা সেগুলো অনুধাবন করলাম, নিজেরা কন্ট্রোভার্সি করলাম, নিজেরা ঘটনাগুলোর সঙ্গে জড়িয়ে রইলাম, প্রতিটা লাইভ, প্রতিটা ইনসিডেন্ট, প্রতিটা ঝামেলা আমরা রাত জেগে দেখে নিজেদের প্রেশার বাড়ালাম, কমালাম। এখন বলা হচ্ছে ঘটনাগুলো তোমাদের মেমোরি থেকে ডিলিট করে দাও, তোমরা ওদের বাঁচতে দাও। আবার একটা নতুন তোমার সংযোজন দেখলাম। এতদিন তো শুনেছিলাম যে ম্যান্ডি স্যান্ডির কিছু মেন্টাল প্রবলেম আছে, তার জন্য তারা কিছু থেরাপি বা প্রসেস ডাক্তারের ওখানে করছিল, মনে হয় তোমার কী করছিল, সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছিল সম্ভবত, যাই হোক আমার ঠিক মনে নেই, কিছু তো ডাক্তার দেখাচ্ছিল ওরা। কিন্তু এখন শুনছি তাদের মেয়েরও, বাচ্চা মেয়েটিরও নাকি মেন্টাল প্রবলেম দেখা দিয়েছে। দেখো, এটা কিন্তু হতে পারে, কেন হতে পারে, মেয়েটা বুঝুক আর না বুঝুক, বাড়িতে অশান্তি হলে সেটা কিন্তু সে ফেস করে। কারণ মাঝখানে যখন ওদের অশান্তি হচ্ছিল ওই সময়, সেই মানে ক্রুশিয়াস টাইমে ওরা মেয়েকে কিন্তু শ্বশুর বাড়িতে রেখে দিয়েছিল সেই সময়টা। যাই হোক, সেই সময়টা পেরিয়ে যখন আবার ওরা একসাথে হয়েছিল, দেখো কখনো পান থেকে চুন খসলে, কোনো ঘটনার কথা মনে পড়লে, বা যেহেতু ওরা একটা সোশ্যাল মানে প্ল্যাটফর্মে আছে, কেউ না কেউ কোথাও না কোথাও পোক করলে বা কমেন্টসের মাধ্যমে এদের পুরনো জিনিসগুলো মনে আসতেই পারে, এবং তার থেকে এদের একটা প্রবলেম হতেই পারে। বিশেষ করে স্যান্ডি, তার থেকে ম্যান্ডিকে দুটো কথা, চারটে কথা করতে করতে প্রচুর কথা, এবং মেয়ের সামনে, মেয়ে সেগুলো শুনছে, সেগুলো ফেস করছে, ফিল করছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আর সব থেকে বড় কথা, এগুলো ইউটিউবে ঘুরছে,
আর এরা যে পরিবেশে থাকে সেখানে মোটামুটি বহু লোক ইউটিউব দেখে, এখানেও দেখে, এবং এরা খুব একটা রিনাউন্ড ফেস। এবার যে স্কুলে যায় সেই স্কুলের গার্জিয়ানরাও নিশ্চয়ই এই সমস্ত বিষয় জানে বা বোঝে, পাড়ায় বোঝে। তাহলে মেয়েটাকে অর্থাৎ বাচ্চাটাকে জিনিসগুলো বা ঘটনাগুলো কিন্তু ফেস করতে হচ্ছে বা হবে আরও ভবিষ্যতে। এইগুলো ভেবে নাকি মেয়েটার প্রবলেম হচ্ছে, এবং সেটাই তারা বলতে এসছে যে মেয়েটা ট্রমার মধ্যে রয়েছে, মানে মেয়েটা স্বাভাবিক নেই। এটা খুব প্যাথেটিক, এবং এটাই হলো প্রকৃত কথা। এই কথাটা আমরা কিন্তু বহুবার বলে আসছি রণদীপ টিনার ক্ষেত্রেও। যা হচ্ছে হচ্ছে, কিন্তু ছেলেটার, বাচ্চাটার কিন্তু একটা সুস্থ পরিবেশ দরকার। আর ইউটিউবে যে নোংরা ঘাটাঘাটি হচ্ছে, অর্থাৎ টিনাকে যেভাবে নোংরা ভাষায় বিভিন্ন রকম বিশেষণ লাগানো হচ্ছে, সেগুলো এক না একদিন তার ছেলের কানে যাবে, এবং সে শুধু বাবা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনেই কিন্তু ক্ষান্ত থাকবে না। সে কিন্তু তার চোখ দিয়ে, তার মস্তিষ্ক দিয়ে, তার হৃদয় দিয়ে পুরো ঘটনার বিশ্লেষণ তার মতো করে নেবে। এটা কিন্তু কারোর হাতে নেই। সেই সময় কি হবে একমাত্র ভগবানই জানে, এবং ওই বাচ্চাটাই জানে। এই জন্যই আমরা বলেছিলাম যে জিনিসগুলোকে স্টপ করুক, অর্থাৎ এই নোংরা কন্ট্রোভার্সি দোষগুণ দিয়ে হয়, নোংরাভাবে বলা, নোংরা কোনো লোকের মানে ঘটনার মধ্যে তাকে ঠেলে দেওয়া, নোংরাভাবে তাকে মানে কি বলবো, নর্দমায় ফেলে দেওয়া, ডাস্টবিনে ফেলে দেওয়া যাকে বলে। এইভাবে কথা দিয়ে কাউকে ডাস্টবিনে ফেলে দেওয়া যায়? যেটা সত্যি নয় সেটাকে কখনো সত্যি প্রমাণিত করা যায় না কিন্তু। কারণ যে ঘটনাগুলো যার জীবনে ঘটবে, সে যদি সেটা বলে দাবি করা হচ্ছে সেটা যদি সত্যি না হয়, তাহলে কি করে সেটা প্রমাণিত হবে? মিথ্যে ঘটনা তো কোনোদিনও সত্যি হতে পারবে না। হ্যাঁ, কারোর সাথে বন্ধুত্ব থাকা, ফেসবুক ফ্রেন্ড বা হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, সেটা কিন্তু অন্য জিনিস। হ্যাঁ, চ্যাটের যে কথাগুলো এসছে সেগুলোর সত্যতা প্রমাণিত হবে কি হবে না সেটা অন্য জিনিস। কিন্তু যেটা টিনা স্বীকার করে নিয়েছে, হয়তো সেটা সত্যতা আছে। তারপরে যখন টিনা আবার স্বীকার করে নিয়েছে যে আমার তার সাথে কোনো সম্পর্ক নেই, তখন তার মানে নেই। এমন প্রচুর ভিউয়ার্স এসে, একজন ভিউয়ার্স, প্রচুর না, এসে এই লাইভে বলতে শুনলাম তারও জীবনে এরকম পরকীয়ার মতো ঘটনা ঘটেছে, এবং সে তার লাইফটাকে শুধরে নিয়ে আবার সংসারে ফিরে এসেছে। প্রচুর ঝামেলা ঝঞ্ঝাটের কথা ভেবে বা সেগুলো ফেস করেও সংসার, ছেলে মেয়ে, এদের ভবিষ্যতের কথা ভেবে সে টিকে রয়েছে, বা তার মতো সে সার্ভাইভ করছে। অ্যাকচুয়ালি এটাই করা উচিত। প্রত্যেক স্বামীর এটা ইগো প্রবলেম হবে, এটা স্বাভাবিক, এটা আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু তার মানে এই নয় যে আমার ইগোকে হার্ট করেছে বলে আমি আমার স্ত্রীকে ভরা বাজারে বিক্রি করে দেবো। একবারও ভাববো না সে আমার সন্তানের মা। আমি আমার স্ত্রীকে বিক্রি করছি মানে একসঙ্গে আমার সন্তানের মাকেও বিক্রি করছি। এটা মনে হয় না টন্দীপের মগজে সেই সময় এসেছিল, যেভাবে টিনার নামে একটা ফেক কেস দিতে গেছিল টিনাকে ফাঁসাবার জন্য। একবারও ভাবেনি তার ছেলেটার কে দাওয়ে লাগিয়ে ফেলছে। যখন বুঝেছে তখন সে তুলে নিয়েছে, কিন্তু যে ঘটনা এই 9 মাস ধরে সে গুটিয়েছে, সেই ঘটনাটা সে কোনোদিন আর ফেরত পিছনে নিয়ে যেতে পারবে না। কারণ যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে। একটা স্বামী তার স্ত্রীর সম্মান রক্ষার দায়িত্ব নেয়, সেই স্বামী যখন সেই রক্ষার দায়িত্ব ভুলে গিয়ে সম্মানটাকে বিক্রি করতে শুরু করে শুধুমাত্র কয়েকটা রেভিনিউর জন্য, তখন স্ত্রীর কী হয় বলুন তো? স্বামীর উপর থেকে বিশ্বাসটা চলে যায়। অ্যাকচুয়ালি বিশ্বাস চলে যাওয়া মানে সেই সম্পর্কটা শেষ হয়ে যাওয়া। আর ম্যান্ডির ক্ষেত্রে স্যান্ডির বিশ্বাস চলে গেছিলো, কিন্তু ম্যান্ডির কখনো বিশ্বাস চলে যায়নি। তার জন্যই সে তার স্বামীর কাছে জোরপূর্বক ফিরে আসতে পেরেছিল, এবং স্যান্ডির উপায় ছিল না। কেন উপায় ছিল না? কারণ ম্যান্ডির হাতেই সব ছিল, যেভাবে তোমার কি বলে, টন্দীপের হাতে সব কিছু। আর যদি টিনার হাতে সব কিছু থাকতো, টিনার কাছ থেকে টন্দীপ সব কিছু না নিতে পারতো, একই ঘটনা ঘটতো। টন্দীপ বাধ্য হতো টিনার সঙ্গে থাকতে। অ্যাকচুয়ালি এটাই এই দুটো ফ্যামিলির পার্থক্য। ম্যান্ডির হাতে সমস্ত জিনিস ছিল, ম্যান্ডি চলে গেছিল, ম্যান্ডির সঙ্গে ম্যান্ডির চ্যানেল কিন্তু চলে যায়নি, ম্যান্ডির মেয়েকে নিয়ে গেছিল। হ্যাঁ, নিয়ে গেছিল, কারণ তার সেই জোরটা ছিল, কারণ পয়সার জোরে ভাই। সে সব কিছু তার স্বামীর হাতে ছেড়ে দেয়নি, সে নিজে নিজস্বতা বজায় রেখেছিল। আর টিনা কী করেছিল? সে নির্ভেজালভাবে তার স্বামীকে বিশ্বাস করে যথাসর্বস্ব তার স্বামীর হাতে তুলে দিয়েছিল। সে কোনো সময় ভাবেনি যে তার স্বামীর থেকে সে দূরে চলে যেতে পারে বা তার স্বামী তাকে বিট্রে করতে পারে। এটাই হয়েছে তফাৎ। আর স্যান্ডির উপায় ছিল না ম্যান্ডিকে না মেনে, উপায় নেই, কারণ স্যান্ডির নিজের কোনো কিছু করার ক্ষমতাই নেই। অ্যাকচুয়ালি ওর ইচ্ছা নেই, তারপরে অলস। সব ইউটিউবারই ছেলে হলে ম্যাক্সিমাম যারা চাকরি করে না, ইউটিউবে এসে ফেম পায়, তারা অ্যাকচুয়ালি অলস। ওই ক্যামেরা ধরা অবধি ঠিক আছে, কিন্তু সেরকম খাটাখাটনি করতে পারে না। আর যারা সেই লেভেলের খাটাখাটনি করতে পারে তারা তো জানো, উত্তরোত্তর তাদের নেম ফ্রেম দুটোই বৃদ্ধি পায়। এভাবে চ্যানেল বসে যায় না, অ্যাকচুয়ালি তাদের চ্যানেলই বসে যায় যারা খাটতে পারে না। ঠিক আছে, কাজে স্যান্ডির উপায় ছিল না ম্যান্ডিকে না মেনে, কারণ লক্ষ্মীমন্ত বউ বলে কথা। সে বউ পরকীয়া করুক চাই না করুক, লক্ষ্মী চঞ্চলা হবেই, তাকে ধরে রাখতে হবে, তাই না? আর ওদিকে হয়েছে টন্দীপ সমস্ত কিছু কবজা করে রেখেছিল, টিনা হয়েছে বোকা, অ্যাকচুয়ালি বোকা। টন্দীপ খুব ভালো চিনেছে বোকা আর হদ্দ, তার জন্যই সে তার মতো ভাগিয়ে দিতে পেরেছে।
আশা করি আমি বোঝাতে পারলাম যে লাইভে কী হলো, কিসের পাবলিসিটি করার চেষ্টা করা হলো। আর এই যে দুটো কেস নিয়ে আমরা সবসময় একটা বিভ্রান্ত হয়ে থাকি। একটা পরকীয়াকে সবাই একেবারে সিংহাসনে বসাচ্ছে, সে পরকীয়া করেছিল, কিন্তু সে পরকীয়ার দেবী যাকে বলা হয় তাকে ছেড়ে দিয়ে বা তার থেকে উপেক্ষিত হয়ে আবার স্বামীর কাছে এসে লক্ষ্মীমন্ত বউ হয়ে সংসার করছে। কাজে তার গায়ে কোনো কাদা ছিটাফোঁটাও নেই, সে একদম এখন সঠিক ঘরের বউ হয়ে উঠতে পেরেছে। আর অপরদিকে সে সেইভাবে পরকীয়া করলো না, সে বাপের বাড়ি ছাড়া অন্যত্র গিয়ে থাকলো না, আর তার গায়ে কি বড় বড় ট্যাগ লেগে গেল। আর তার হাতে যেহেতু সম্পদ নেই, তার স্বামী তাকে মেনে নিল না। সে সমস্ত নিজের কাছে রেখে তার খাটনিটাকেও নিজের নামে রাখা দিয়ে, এমনকি তার কাছের তার নিজের যে সম্পদটা তার একান্তই নিজের, সেই সন্তানটিকেও তার কোল ছাড়া করে রেখে দিল। যাই হোক, অ্যাকচুয়ালি আজকে যেটা হলো পাবলিসিটি হলো এবং কাউকে ভয় দেখানোর চেষ্টা করা হলো। অ্যাকচুয়ালি যাকে ভয় দেখানোর চেষ্টা করা হলো সে কি ভয় পেলেও সেটা কিন্তু কারোর কিউরিয়াসিটির বিষয়, হলো কি হলো না জানি না, কিন্তু সে যে ভয় পায় না এটা ভেবেও কারোর চিন্তা। এবং ম্যাডামের ভাষা তো অসাধারণ। যেরম ভাষায় দুদিন আগেও যাকে প্রচুর প্রশংসা করতেন, আজই তার বিরুদ্ধে এত ক্ষিপ্ত হয়ে গেলেন কেন? তাকে বাগে আনতে পারছেন না? আপনি যাদের নিজের পক্ষে পাচ্ছেন না তাদের উপরই রেগে যাচ্ছেন। এটা কিন্তু আমরা নোটিশ করছি। আপনার সব জিনিসের উপর কবজা করার একটা নেশা হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নেক্সট ভিডিওর ওয়েট করো। আর নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।